নমস্কার, ডিকোড বাংলাদেশের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অর্ক ভাদুরী। আপনারা জানেন আমরা এই ডিকোড বাংলাদেশ অনুষ্ঠানটা করি বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহকে ডিকোড করবার জন্য, আমাদের দুটো দেশের মানুষের সামনে, বাংলাভাষী মানুষের সামনে কি ঘটছে বাংলাদেশে এটা তুলে ধরবার জন্য। আমার সঙ্গে থাকে আমার বন্ধু, আমার সহকর্মী অর্ক দেব। আমি রিসেন্টলি একটা লেখায় লিখেছিলাম যে বাংলাদেশে 2024 সালের জুলাই যেন আবার নতুন রূপে ফিরে আসছে। জুলাই গণ অভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলো তার যেন পুনর্মঞ্চায়ন হচ্ছে বাংলাদেশে। কেন এরকম দেখেছিলাম? তার কারণ আমি দেখছিলাম ধর্ষণের বিরুদ্ধে, নারীর ওপর সংগঠিত সহিংসতার বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে গোটা বাংলাদেশ নতুন করে জেগে উঠছে। আমি দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে হাজারে হাজারে মেয়ে তারা বেরিয়ে আসছেন মধ্যরাত্রে, ঠিক জুলাইয়ের মতোই। আমি দেখছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আরও নানা ক্যাম্পাসে মেয়েরা রাস্তায় বেরিয়ে আসছেন। তারা রাত দখল করছেন, তারা রাজপথের দখল নিচ্ছেন, তারা দাবি তুলছেন অবিলম্বে বাংলাদেশের ধর্ষণের সংস্কৃতি বন্ধ করতে হবে। তারা দাবি করছেন এই অন্তর্বর্তীকালীন সরকার, যারা নারী নির্যাতন বন্ধে কোনো ভূমিকা রাখতে পারেনি, সেই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবকে পদত্যাগ করতে হবে। এ যেন একটা নতুন বাংলাদেশ, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, যে বাংলাদেশ গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেই রাস্তায় নেমে আসছে ধর্ষণের বিরুদ্ধে। আমি আমার বন্ধু সহকর্মী অর্কর কাছে যাব। অর্ক, বাংলাদেশে তো আবার নতুন করে একটা আন্দোলন শুরু হলো এবং খুব ইন্টারেস্টিংলি এই আন্দোলনের সামনে থাকছেন মেয়েরা, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনে। আমরা দেখেছিলাম এই মেয়েরাই কিন্তু জুলাইয়ের দিনগুলোতে রাস্তায় নেমে গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছিলেন, তারাই গণ অভ্যুত্থানের স্রষ্টা। তুমি এই চলমান আন্দোলনকে কিভাবে দেখছো? অর্ক, আমরা প্রথমে পরিসংখ্যানে যাই, তারপর এটাকে ডিকোড করব। মানে আমি তোমাকে বলতে চাইছি আন্দোলন হবে নাই বা কেন, পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। শুধুমাত্র শেষ এই চলতি বছরের প্রথম যে 2 মাসটা, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের প্রথম সপ্তাহ, এই সময় রেকর্ডেড যদি ধরি, বাংলাদেশে 294টা নারী নির্যাতন হয়েছে, এটা রেকর্ডেড। তার মধ্যে থেকে সরাসরি ধর্ষণের ঘটনায় শিকার হয়েছেন 96 জন। এই 96 জনের মধ্যে 44 জন হলো শিশু। আচ্ছা, তোমাকে আমি আরও একটা ডেটা দিই। একদম শেষ 7 দিন, 1 মার্চ থেকে 8-9 মার্চ পর্যন্ত, আমি প্রত্যেক দিনের একটা ইনসিডেন্ট আমাদের এই এপিসোডের জন্য আমি আমার কাছে তৈরি করে এসেছি। 7 মার্চ বাংলা ট্রিবিউনে একটি খবর বেরোয়, সেখানে দেখানো হয় যে চিপস কিনে দেওয়ার নাম করে একজন প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। 8 মার্চ খবর হয় প্রথম আলোতে, খাবার এবং বেলুনের লোভ দেখিয়ে 2 শিশুকে ধর্ষণ করা হয়েছে। ওই একই দিনে যমুনা টেলিভিশন দেখায় যে ফরিদপুরে সাইকেলে ঘোরানোর কথা বলে শিশুকে ধর্ষণ করা হয়েছে। তুমি দেখছো প্রত্যেক জায়গায় শিশু ধর্ষণের অভিযোগ আসছে। 8 মার্চ আজকের পত্রিকা দেখায় যে শিশু ধর্ষণের অভিযোগ, তাতে সালিশি সভায় 1.5 লাখ টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ঢাকা ট্রিবিউন 9 মার্চ রিপোর্ট করে 8 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং তার ভিডিও করেছে ধর্ষকরা। 9 মার্চ সীতাকুণ্ডে সমুদ্র তট এলাকায় কলেজ ছাত্রীকে বেঁধে রেখে ধর্ষণের চেষ্টা করা হয়, আজকের পত্রিকায় বেরিয়েছে। 9 মার্চ নরসিংদীতে 3 দিন আটকে রেখে একজন প্রেগনেন্ট মহিলাকে ধর্ষণ করা হয়। একে যদি কেউ ধর্ষক রাষ্ট্র বলে, কেউ যদি এই ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে, তারা কি কোনো অন্যায় করছে? বাংলাদেশ একটা অভ্যুত্থান করেছে, সেই অভ্যুত্থানের লক্ষ্য ছিল ন্যায়, সেই অভ্যুত্থানের লক্ষ্য ছিল বৈষম্য থেকে মুক্তি, সেই অভ্যুত্থানের লক্ষ্য ছিল হাসিনা জমানার যে সামগ্রিক অপশাসন তার থেকে মুক্তি। বাংলাদেশ কি একটা ধর্ষকামী রাষ্ট্রের বাস্তুতন্ত্রের মধ্যে গিয়ে পড়তে চেয়েছিল? বাংলাদেশ কি এই যে স্বাধীনতার কথা, এই স্বাধীনতার প্রথম কথাটা, বুনিয়াদটা কি নারী স্বাধীনতা, নারী মুক্তি, নারীর সুরক্ষা নয়? এই বাংলাদেশ তো কেউ চায়নি। ফলে আজকে যে জায়গায় গিয়ে বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে, সামনে দুটো দিক খোলা। অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ ব্যবস্থা এক্ষুনি এই মুহূর্তে নিতে হবে, আর তা না হলে ঢেউ উঠবে, কারাট উঠবে, মেয়েরা নিজেদের হকটা বুঝে নেবে। রাস্তায় সিগারেট খেলে তাকে দল বেঁধে নির্যাতন করা হবে, রাস্তায়
খোলা পোশাক পরলে তাকে দল বেঁধে নির্যাতন করা হবে, এটা একটা দেশের ছবি হতে পারে না। মাঝে মধ্যে আসলে এই অনুষ্ঠানগুলো করা একটু কঠিন হয়ে যায়, অসুবিধা হয়। বিশেষ করে আমরা যেহেতু পুরুষ, আমাদের এই পশ্চিমবঙ্গে একজন গীতিকার আছেন, একজন গায়ক আছেন, তার একটা গানের 4টে লাইন ছিল, পুরুষ বলেই লজ্জা করে মর্মভেদী, শহীদ বেদী সারা গায়ে মাথার মধ্যে শহীদ বেদী। আমাদের গোটা দক্ষিণ এশিয়া জুড়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, দশকের পর দশক আসলে একটা ধর্ষণের রাজত্ব কায়েম হয়ে রয়েছে। আসলে একটা ধর্ষণের রাজত্বে আমরা থাকি। আমার খুব কষ্ট হচ্ছিল, কিছুদিন আগে সম্ভবত বাংলাদেশেরই ভিডিওতে আমি দেখছিলাম একজন নারীকে প্রশ্ন করা হচ্ছে, ধরা যাক এই পৃথিবীতে আর কোনো পুরুষ নেই, এমন একটা দিন এলো, এই পৃথিবীতে কোথাও কোনো পুরুষ নেই, এই দিনটায় আপনি কি করবেন? ওই মেয়েটি উত্তর দিলেন, আমি রাত্রিবেলা বেড়াতে বেরোবো। আমার একজন পুরুষ হিসেবে আমার মাথা নিচু হয়ে গেল উত্তরটা শুনে। আমরা ছেলেরা, পুরুষরা এমন একটা বাস্তুতন্ত্র তৈরি করেছি, এমন একটা অবস্থা তৈরি করেছি যেখানে আমাদের একজন সহনাগরিক, একজন নারী রাত্রিবেলায় একা একা বেরোতে পারেন না। এই ছবি কি শুধু বাংলাদেশের? না, এই ছবি ভারতের। এখানে নির্ভয়া কাণ্ড ঘটেছে। আপনারা জানেন কলকাতার আরজি কর মেডিকেল কলেজে একজন কলেজ ছাত্রী নৃশংস ধর্ষণের শিকার হয়েছেন এবং তাকে খুন হতে হয়েছে, তিনি মারা গিয়েছেন। অভয়ার ন্যায় বিচারের দাবিতে মিছিল চলছে। তাই আসলে আমরা আজকের এই ভিডিওতে যেটা বলবো সেটা আমাদের লজ্জার কথা, আমাদের যন্ত্রণার কথা। আমরা লজ্জা পাই কারণ আমরা পুরুষ, আমরা লজ্জা পাই কারণ আমরা প্রত্যেকে পোটেনশিয়াল ধর্ষক, এই জন্য আমরা লজ্জা পাই। আরও একটা কথা বলবো, আমি দেখছিলাম বাংলাদেশের মানুষজন তারা প্রতিবাদী নারীদেরকে জঘন্য কুৎসিত আক্রমণ করছেন। বাংলাদেশের মানুষের একাংশ, হয়তো তারা সংখ্যাগুরু নন, তারা মেজরিটি নন, কিন্তু তারা আক্রমণ করছেন। আমি অদ্রিতা রায়ের কথা বলবো। অদ্রিতা রায় একজন ছাত্রী এবং এই গণ অভ্যুত্থানের একজন সাহসী যোদ্ধা। ঢাকাতে যখন প্রত্যেক দিন আওয়ামী লীগের সন্ত্রাসী এবং পুলিশের সঙ্গে, র্যাবের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, প্রত্যেক দিন সেই রক্ত ঝরা জুলাইতে রাজপথে দাঁড়িয়ে লড়াই করেছে যে মেয়েটি, তার নাম অদ্রিতা রায়। তার নাম অদ্রিতা রায়। সে আজকে এবং অর্ক, আমি ইন্টারফেয়ার করতে বাধ্য হলাম। অদ্রিতার বাবা সাংবাদিক, তার বাবা খুব খ্যাতনামা সাংবাদিক। তার বাবার সঙ্গে হাসিনার আদৌ ঘনিষ্ঠতা ছিল কিনা, কতটা ঘনিষ্ঠতা ছিল, তার সেইটা দিয়ে অদ্রিতাকে সামনে এনে অদ্রিতাকে ভিলেন সাজানোর চেষ্টা চলছে। আসল কথা হলো অদ্রিতা তো একজন ইন্ডিভিজুয়াল, সে তো একজন স্বাধীন মানুষ, তার পিতৃ পরিচয় তো তার পরিচয় নয়। তা সে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে তার এই নবীন বয়সে সে কি রাজনীতি করছে, তাই সেই দিকেই তো তাকে। আমার খুব অবাক লাগে যখন ব্রিগেডিয়ার নিজামী বলা হয় যে তার বাবা যদি কোনো অপরাধ করে থাকেন সেই অপরাধের দায় তার হবে না, অথচ অদ্রিতার ক্ষেত্রে হিসেবটা বদলে যায়। একদম তাই। এবং অদ্রিতার বাবা নিশ্চয়ই তিনি একজন বড় সাংবাদিক ছিলেন, তার সঙ্গে নিশ্চয়ই শেখ হাসিনার ছবি সমাজ মাধ্যমে রয়েছে, কিন্তু এই বাবার মেয়ে হয়েই তো অদ্রিতা জুলাই অভ্যুত্থানের রাস্তায় ছিল। বলতে চাই, এই বাবার মেয়ে হয়েই তো অদ্রিতা ওই আহত সহযোদ্ধার দেহ নিয়ে যে ছবিটা, মানে গোটা আন্তর্জাতিক মিডিয়ায় যে ছবিটা এসছে, অদ্রিতা রাস্তা হাঁটছিল। জুলাইতে যখন অভ্যুত্থান হচ্ছে, তখন সেই অভ্যুত্থানে যখন অদ্রিতা অংশ নেয়, তখন সে তার কোনো দোষ থাকে না। আর এখন যখন ধর্ষণের বিরুদ্ধে কথা বলছে অদ্রিতা, যখন সে মোহাম্মদপুরে ওই রিঙ্কু নামের ভদ্রলোক, যিনি কোনো মহিলা সিগারেট খাচ্ছিলেন বলে তার উপর চড়াও হয়েছেন, আমি খবর পেলাম যে রিঙ্কুকে গ্রেফতারও করা হয়েছে, এটা নিঃসন্দেহে ভালো খবর, তখন গোটা ব্যাপারটা বদলে যায়। সেই নির্যাতনের বিরুদ্ধে কথা বলার সময় গোটা ব্যাপারটা বদলে যায়। আসলে কি জানেন, ফিরোজ আহমেদ বলেই বাংলাদেশের একজন খুব গুরুত্বপূর্ণ চিন্তক এই মুহূর্তে আছেন, তিনি একটা দারুণ কথা বলেছিলেন যে, আমি ভুল করতে পারি, ফিরোজ ভাই যদি শোনেন ক্ষমা করে দেবেন, যে বাবার
যে বৃত্ত, সেই বৃত্ত ভেঙে সন্তান বেরিয়ে আসবে বলেই তো অভ্যুত্থান হয়। অদ্রিতারা এই বৃত্ত ভেঙে বেরিয়ে আসা আগুনের স্ফুলিঙ্গ। হাসিনা আদ্রিতাদেরকে দমন করতে পারেনি। আমি আবারও বলছি, উমামা ফাতেমার কথা, সামান্থার কথা তো নিশ্চয়ই, সামান্থা তো খুব গুরুত্বপূর্ণ। উমামা ফাতেমা, যে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন উমামা, এবং এই গণ অভ্যুত্থানের সাহসী যোদ্ধা উমামা, যে নতুন রাজনৈতিক দলে যোগ দেননি, এই উমামা রাস্তায় দাঁড়িয়ে আজকে নেতৃত্ব দিচ্ছেন। ওই রাত্রিবেলা যখন হাজার হাজার ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দখল নিলেন, সেই উমামা জুলাই অভ্যুত্থানে যিনি লড়াই করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তিনি কিন্তু আবার রাস্তায় তিনি নেতৃত্ব দিচ্ছেন। আরেকটা কথা এইখানে মনে হয় অর্ক আমি যোগ করতে চাইবো, সেটা হলো আমরা আগেও এই নিয়ে এপিসোডও করেছি। ধর্ষণ সংস্কৃতি বাংলাদেশে আজ আজ নতুন করে বিকশিত হয়েছে, উদ্ভব হয়েছে তা কিন্তু নয়। বাংলাদেশের ধর্ষণ সংস্কৃতি একটা বহুদিনের সংস্কৃতি। মানে মুক্তিযুদ্ধের আমলে রাজাকাররা যে ধর্ষণ সংস্কৃতি বাংলাদেশে আনয়ন করেছিল, তারা যে মানে মুক্তিযুদ্ধের স্পিরিটটাকে গুড়িয়ে দিতে মা বোনদের ধর্ষণ শুরু, সেই দিয়ে যদি শুরুটা ভাবি, এমনকি বিএনপি আমলেও এটা নিয়ে আমরা এপিসোড করেছি অর্ক। মনে করো পূর্ণিমা রানী শীলের কথা, ছবি রানীর কথা, শেফালি সরকারের কথা, কত কত নাম আমরা তুলে এনেছি। 2001 থেকে 2006 সেই মেয়াদে তারা ধর্ষিতা হয়েছে, তাদের বিবস্ত্র করা হয়েছে রাস্তায়। তো এই সংস্কৃতিটা বাংলাদেশে আজ তৈরি হয়েছে এমন নয়, কিন্তু কথা হলো যে আজ যখন বাংলাদেশ নতুন পথে এগোনোর কথা বলছে, বাংলাদেশ একটা নতুন স্বপ্ন দেখাচ্ছে, সেই নতুন স্বপ্ন, নতুন বাংলাদেশ কি মেয়েদেরকে বাদ দিয়ে তৈরি হবে? মেয়েদের মানে একটা সমাজ কি শুধু পুরুষের দখলে থাকবে? সেই সমাজে কি মেয়েদের অধিকার, তাদের অস্তিত্ব, তাদের স্বাভাবিক অবাধ চলাফেরা, তাদের নিজেদের পোশাক বাছাইয়ের স্বাধীনতা, সেটাকে এই সমাজ মান্যতা দেবেন? এতে হয়তো বাংলাদেশে আমাদের অনেক ফলোয়ার চটে যাবেন আমরা এই কথা বলছি বলে, কিন্তু আমাদের সত্যের পক্ষ নিতে হবে। নতুন বাংলাদেশ যেমন পুরুষের, নতুন বাংলাদেশ তেমন প্রত্যেকটা ঘরে যে উমামারা রয়েছেন তাদেরও। কিন্তু সেটাকে নিশ্চিত করতে পারছে বাংলাদেশ? আমরা দেখছি যে ফেব্রুয়ারি এবং মার্চে যথাক্রমে, জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে যথাক্রমে দলবদ্ধ ধর্ষণের সংখ্যা 14 এবং 17। আসলে একটা শব্দ, এই যে ব্যাটাগিরির বাংলাদেশ, এই ব্যাটাগিরির বাংলাদেশ, কারা ব্যাটাগিরি দেখাচ্ছেন, এটা খুব মানে গুরুত্বপূর্ণ আমার কাছে। এই বাংলাদেশের জনসংখ্যার এই মুহূর্তে দাঁড়িয়ে 51% নারী, নারীরা সংখ্যা গুরু। আপনাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি, বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে রয়েছে নারীদের ওপর ভিত্তি করে। নারীদের যে দুটি হাত, যে হাতে তারা সন্তান প্রতিপালন করেন, সেই হাত দিয়ে বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। আর কি ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে গার্মেন্ট ছাড়া? এই নারীরা বাংলাদেশের অর্থনীতির ভিত্তি। তারা অর্থনীতির শিকড়ে জল দেন প্রতিদিন। সেই নারীদের ওপর ধর্ষণ হচ্ছে। এবং সবচেয়ে লজ্জা, মানে পুরুষের প্রতিশোধ মানেই একটা নারীকে ধর্ষণ করা। আমি বলছি, তুমি যে গার্মেন্ট ফ্যাক্টরির কথাটা বলছো সেটা খুব ঠিক অর্ক। অবশ্যই গার্মেন্ট ফ্যাক্টরিতে তাদের একটা শ্রমিক হিসেবে, শ্রমজীবী মানুষ হিসেবে তাদের একটা অবদান রয়েছে। আমি ধরে নিলাম সেই অবদানটাকে আমি দূরে সরিয়ে রাখলাম। তারপরেও তারা স্বাধীন একটা ইন্ডিভিজুয়াল, স্বাধীন চেতা মানুষ, স্বয়ংসম্পূর্ণ মানুষ। সেই জায়গা থেকেই তাদের সম্পূর্ণ মানে ওই কোট অর্ধেক আকাশ, তাদের সমান হক, সেই হক তাদের দিতে হবে। তুমি মনে করো, আমি প্রত্যেককে প্রশ্ন করেছি যে আপনাদের এই নতুন মন্ত্রিসভায় নারীর সংখ্যা এত কম কেন? তারা বলেছে মাত্র 2 জনের ছবি আমরা দেখতে পাচ্ছি কেন? তারা বলেছে আমরা পাইনি। এটা কিন্তু অজুহাত হতে পারে না। আমি বলছি এইখানে রুট কজটা লুকিয়ে রয়েছে। সম্প্রতি ওই জেলায় জেলায় যে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে বেরিয়ে আসা ছেলেপেলেরা যে দলটা তৈরি করেছে, তারা যখন জেলায় জেলায় যাচ্ছে, প্রত্যেকটা জেলায় তাদের ছবি তারা শেয়ার করছে, জেলায় যে তাদের ক্যাম্পেইনগুলো, তার সেই ছবিতে তোমাকে খুঁজতে হবে আর কি, যে একটা ছবিতে একাধিক নারী আছে কিনা। প্রধান উপদেষ্টার সাথে মিটিং হচ্ছে রাজনৈতিক দলগুলোর। আমি ছবি দেখছিলাম, হাতে গোনা যাচ্ছে নারীরা নেই, নারীদেরকে মুছে ফেলা হচ্ছে। অথচ এই জুলাই অভ্যুত্থানের স্রষ্টা বাংলাদেশের মেয়েরা। আপনাদের মনে থাকবে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে বেরিয়ে আসা হাজার হাজার মেয়ে, তারা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। পরের স্লোগানটা দিচ্ছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আজকে সেই
আবার হাজার হাজার মেয়েদেরকে বেরিয়ে আসতে হচ্ছে এবং তারা স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমাদের দেশের নিয়ম হচ্ছে ধর্ষিতার নাম বলা যায় না, মাইনর হলে, নাবালিকা হলে তো আরোই বলা যায় না, আমি তাই নামটা নিচ্ছি না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বলে ওই ধর্ষিতা বাচ্চা মেয়েটার নাম বলছে। ভাবুন একবার, যারা ওই হাসিনা শাহীর অত্যাচারী স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমে যে মেয়েরা নিজেদেরকে এই অভ্যুত্থানের স্রষ্টা হিসেবে দাঁড় করিয়েছিল, তারা নিজেদের নামের সঙ্গে মিলিয়ে ওই বাচ্চা মেয়েটা যাকে ধর্ষণ করা হয়েছে তার নাম বলছেন যে তুমি কে আমি কে বলে ওই বাচ্চা মেয়েটির নাম। এর চেয়ে দুর্ভাগ্যের আর কি হতে পারে? আমি সেঞ্চুরি মানিকের নাম মনে পড়িয়ে দেব। সেঞ্চুরি মানিক আওয়ামী লীগের ছাত্রনেতা, যার বিরুদ্ধে শতাধিক নারীকে ধর্ষণের অভিযোগ ছিল এবং সেই কারণে তার নাম সেঞ্চুরি মানিক। আমি মনে করিয়ে দেব, আজকে যে আওয়ামী লীগের বন্ধুরা তারা খুব উৎসাহিত হচ্ছেন, তারা ভাব করছেন এরকম যেন আওয়ামী লীগের আমলে কোনো ধর্ষণ ঘটেনি। সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছিল। আর কতদিন এগুলো চলবে? এই শতকের মানে আমরা প্রায় 2.5 দশক পার হতে যাচ্ছি। এই 2.5 দশক বাংলাদেশকে যদি একটা হেলিকপ্টার গেজ থেকে দেখা যায়, তাহলে রাষ্ট্র বারবার, রাষ্ট্রযন্ত্রে যে থেকেছে সে বারবার নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের পুরুষ তার একটা সিংহভাগ প্যাট্রিয়ার্কাল একটা সমাজ, তারা বারবার সেটা প্রমাণ করেছে এবং সততই দলবদ্ধ ধর্ষকাম মানসিকতাকে ঠেকাতে বাংলাদেশের সিভিল সোসাইটিও ব্যর্থ হয়েছে। এবং এই সামগ্রিকতার মধ্যে দিয়ে আসলে বাংলাদেশের মেয়েরা ক্রমশ কোণঠাসা হয়েছে। কিন্তু এটা মানতে হবে, বাংলাদেশের নতুন মেয়েরা কিন্তু এই কোণঠাসা অবস্থাটা মেনে নেবে না। আর তারা এর বিরুদ্ধে রিভোল্ট শুরু করেছে। আমরা ইরানে এই রিভোল্ট দেখেছি, তারা এই বিরুদ্ধে রিভোল্ট শুরু করেছে এবং তারা এই যুদ্ধটায় নেমেছে জিতবে বলেই। এই মৌলবাদীদের আস্ফালন, তাকে মান্যতা দেওয়া, মেয়েদের পোশাক, মেয়েদের জীবনের প্রত্যেকটা ব্যাপারে হস্তক্ষেপ করা এবং মেয়েদেরকে ভোগ্য বস্তুতে পরিণত করা, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি বাংলাদেশে জায়েজ থাকতে পারে না। একটা অভ্যুত্থান হয়েছে, প্রয়োজনে আরেকটা অভ্যুত্থান হবে এবং উমামা ফতেমার মতো মেয়েরা তারা নিজেদের হকটা নিজেরা বুঝে নেবেন। আমি আরেকটা কথা বলবো অর্ক, বাংলাদেশে একটা নতুন প্রবণতা শুরু হয়েছে, ঠিক যেরকম করে শেখ হাসিনা, আওয়ামী লীগ যে কোনো বিরোধিতাকে বিএনপি, জামাত, রাজাকার, স্বাধীনতা বিরোধী বলে তকমা লাগিয়ে দিতেন, এখন আবার নতুন করে যে কোনো প্রতিবাদীদের শাহবাগী তকমা দেওয়া হচ্ছে। ঠিক ঠিক বলা হচ্ছে শাহবাগীরা গোসল করে না, স্নান করে না। আমি প্রশ্ন করতে চাই, এই যে কোন মেয়েকে দেখতে খারাপ, কোন মেয়ের দাঁত উঁচু, কোন মেয়ের স্নান করে না, কার গায়ে গন্ধ, এই কথাগুলো যারা বলেন, সেই পুরুষদের জন্যেই দেওয়ালে আসলে পৌরুষ কমে গেলে কোন ওষুধ খেতে হবে তার বিজ্ঞাপন দেওয়া হয়। একজন খুব ইন্টারেস্টিং একটা কথা লিখেছেন জানো, বলেছেন সর্বত্র বলতে শুনি মেয়েদের শক্তি কম, অথচ দেওয়ালে দেওয়ালে বিজ্ঞাপন যে পুরুষের শক্তি কমে গেলে কি করে সেই শক্তি পুনরুদ্ধার করতে হবে। এই হচ্ছে একটা পিতৃতান্ত্রিক সমাজ, যেই সমাজ শুধু অবশ্যই, বা আমরা ডিকোড বাংলাদেশ অনুষ্ঠানটার নাম তাই বাংলাদেশের কথা বলছি, এই সমাজ পশ্চিমবঙ্গেও, এই সমাজ ভারতেও, এই ধর্ষণ সংস্কৃতি প্রত্যেক দিন এনসিআরবি ডেটা অনুযায়ী 90-এর বেশি ধর্ষণ রেকর্ডেড হয় অর্ক। তাহলে আনরেকর্ডেড ধর্ষণ ভারতে কত? আমি ঠিক এটাই বলছি, এই 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 গোটা দক্ষিণ এশিয়া হচ্ছে ধর্ষকদের মুক্তাঞ্চল, কিন্তু এই খেলাটা আর বেশি দিন চলবে না। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে যখন হাজার হাজার মেয়ে রাস্তায় নেমেছিলেন, সেই সময় আমরা এখান থেকে সংহতি জানিয়েছিলাম, আমরা সমর্থন করেছিলাম সেই অভ্যুত্থান, আমরা লিখেছিলাম আর হাসিনার স্বৈরতন্ত্র কাজ করবে না। আজকে আবারও যখন হাজার হাজার মেয়েরা ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নামছেন, আদ্রিতা রায়ের মতো মেয়েরা নামছেন, উমামা ফাতেমার মতো মেয়েরা নামছেন, আমি আলাদা করে মনসুরা আলমের কথা বলবো, বিএনপির ছাত্রনেত্রী, আমি সামান্থার কথাও বলবো,
যখন তারা রাস্তায় নামছেন তখন আমরা দেখতে পাচ্ছি একটা নতুন বাংলাদেশ জন্ম নিচ্ছে, এবং ওই ব্যাটাগিরির বাংলাদেশের মৃত্যু ঘনিয়ে আসছে, ঠিক শেখ হাসিনার শাসনের মৃত্যু যেমন ঘনিয়ে এসছে। মানে অর্ক, আমরা তো গর্ব করে বলতে পারি যে আমরা একমাত্র সংস্থা যারা বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের সময় দ্বিতীয় মুক্তিযুদ্ধ শব্দটা ব্যবহার করেছিলাম। আমাদের কোনো এডিটোরিয়াল পলিসিতে অসুবিধে নেই, আমরা এটাকে দরকার হলে তৃতীয় মুক্তিযুদ্ধ বলবো, বলে এই মেয়েদের পক্ষে আমাদের সর্বসামর্থ্য দিয়ে, আমাদের যেটুকু স্ট্রেংথ রয়েছে তাই দিয়ে আমরা এর মেয়েদের পক্ষে আওয়াজ তুলব, গলা তুলব। আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশের মেয়েদের মুক্তির পক্ষে। দরকার হলে আরেকটা যুদ্ধে তারা নামুক, তাদের অংশগ্রহণকে সেলুট জানাতে, কুর্নিশ করতে আমরা রইলাম। আমরা যে কাজটা করেছি বাংলাদেশের গণ অভ্যুত্থানের সময়, এইটুকু পরিষ্কার হয়ে গেছে, এইটুকু খুব খুব আদ্রিতাদের বডি ল্যাঙ্গুয়েজে, উমামা ফতেমাদের সক্রিয়তায় এইটুকু পরিষ্কার হয়ে গেছে যে নতুন বাংলাদেশ বা বাংলাদেশের মেয়েরা, প্রত্যেকটা জেলার মেয়েরা, বিভিন্ন হলগুলোতে যে মেয়েরা থাকে, তারা এই স্বৈরাচার মেয়েদের বিরুদ্ধে এই প্রাচীনতম, আমি মধ্যযুগ কথাটা ব্যবহার করতে চাই না, প্রাগৈতিহাসিক মানসিকতা চাপিয়ে দেওয়া। একটি মেয়ে যদি হিজাব পরে সেটা তার চয়েসে পড়বে, সে যদি হিজাব না পরে সেটাও তার চয়েস হবে। কে ঠিক করে দেবে? কেউ ঠিক করে দেবে? যখন এই অভ্যুত্থান হচ্ছে সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে সেই আইকনিক ছবিটা, যে একজন হিজাব পরা এবং আরেকজন মেয়ে যিনি টি শার্ট এবং জিন্স পরা, হাতে লাঠি নিয়ে তারা বেরিয়ে এসেছেন হাসিনার স্বৈরতন্ত্রকে প্রতিরোধ করতে। ধূমপান করবে, কে ধূমপান করবে না, এটা কেউ ঠিক করবে না, এটা তার ঠিক করবে সেই ব্যক্তি, মেয়েটি। সে কে রাস্তায় বেরোবে, কে কিভাবে বেরোবে, সে তার ঊর্ধ্বাঙ্গ কতটা আবৃত করতে চাইবে, আজ 21 শতকে আমাদের পুরুষদের কেউ দায়িত্ব দেয়নি। আমি শেষ করার আগে আরেকটা কথা বলবো, এই যে উমামা ফাতেমা যে আজকে নেতৃত্ব দিচ্ছে এই আন্দোলনের, তার দিদির নাম বেনজির। আমি তাকে, সে আমার বন্ধু প্রতিম ভগ্নী, আমি তাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। এই বেনজির যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল, ছাত্র ফেডারেশন করতো, আওয়ামী লীগের, আমি সেই সময় লিখেছিলাম 2018 হবে বোধহয়, আওয়ামী লীগ তার বিরুদ্ধে যে কুৎসিত, জঘন্য, ভয়ঙ্কর আক্রমণ করেছিল, সেগুলো কিন্তু মনে আছে আমাদের কিন্তু মনে আছে যে বামপন্থী নেত্রী বরিশালের মনীষা চক্রবর্তী, তার বিরুদ্ধে কিরকম যৌন ইঙ্গিতবাহী আক্রমণ করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। আসলে সব সময় সব জমানায় মেয়েদের ওপরেই এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে, ঠিক যেমন ভারতেও ঘটেছে। আমরা ডিকোড বাংলাদেশ অনুষ্ঠান করছি বলে আমরা বাংলাদেশের কথা বলছি। আমরা যখন এই ডিকোড বাংলাদেশ অনুষ্ঠান শুরু করেছিলাম, সেই সময় ভারতের দক্ষিণপন্থীরা, বিশেষ করে আরএসএস, বিজেপি, তারা আমাদেরকে যার পর নাই গালি দিয়েছেন, এখনো তারা গালি দেন, তারা আমাদেরকে অনেককে বাংলাদেশের দালাল তকমা দেন, আমাদের কিছু যায় আসেনি। ঠিক একই রকম ভাবে আমরা বাংলাদেশের মেয়েদের পক্ষে কথা বলবো, আমরা দক্ষিণ এশিয়া, তার জন্য তাতে যদি কেউ আমাদের ভিডিও না দেখেন, আমাদের সাথে এঙ্গেজ না করেন, আমাদেরকে গালি দেন, আক্রমণ করেন, তাও আমরা বাংলাদেশের মেয়েদের কথা বলবো। আমি কারণ বলছি যে এই ভিডিওটার পর বাংলাদেশের বহু পুরুষ হয়তো আমাদের উপর চটে যাবেন, তারা হয়তো আমাদের ফলোয়ার, তারা হয়তো আমাদের অনুষ্ঠান দেখেন, কিন্তু আমাদের কিছু করার নেই অর্ক, এটা আমাদের বাধ্যতা। আমরা এই এশিয়া মহাদেশে, এই দক্ষিণ এশিয়ায় নতুন সূর্যোদয়ের পক্ষে। আমরা গোটা পৃথিবী যে ভাষায় কথা বলছে, আমার এশিয়া মহাদেশ, আমার দক্ষিণ এশিয়াকেও সে ভাষাতেই কথা বলতে হবে, মেয়েদের মুক্তির পক্ষেই কথা বলতে হবে। আমরা ভারতে দাঁড়িয়ে বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছি। হ্যাঁ, অনেক হুমকি সহ্য করে, অনেক গালিগালাজ সহ্য করে, আক্রমণ সহ্য করে বলেছি, কারণ আমরা সত্যের পক্ষে থাকতে চেয়েছি। আর তাই সত্যের পক্ষে থাকবো বলে, ন্যায়ের পক্ষে থাকবো বলে আমরা বাংলাদেশের ধর্ষণ বিরোধী আন্দোলনের মেয়েদের প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন ও সংহতি জ্ঞাপন করছি। এবং এই মর্মেই মনে হয় তাদের আন্দোলনের প্রতি সম্পূর্ণ শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের মেয়েদের, এবং অর্ক আরেকটা কথা না বললেই নয়, আমার মনে হয় তোমারও এটা মাথায় আসবে, এইখানে কিন্তু আদিবাসী চট্টগ্রামের কথাও আনতে হবে, পার্বত্য চট্টগ্রামের কথাও আনতে হবে। শুধু বাংলাদেশের মেয়েদের অধিকার মানে শুধু ঢাকা নয়, শুধু ঢাকার চারপাশ নয়, পার্বত্য চট্টগ্রামেও কিন্তু, মানে তুমি কল্পনা চাকমা থেকে ধরো না, কত মেয়ে আজও নিখোঁজ, কত মেয়ে ধর্ষিতা হয়েছেন, তার কোনো ইয়ত্তা নেই। যখন বাংলাদেশের মেয়েদের স্বাধীনতার কথা আমরা বলছি, তাদের ভালো থাকার কথা বলছি,
তখন পার্বত্য চট্টগ্রামের সেই উপজাতির বা প্রান্তিক সমাজভুক্ত মেয়েদের কথাও কিন্তু বলছি। আমাদের প্রার্থনা থাকবে উমামা ফাতেমারা যাতে তাদেরকে নিয়ে এই বাস্তুতন্ত্রটা, এই বলয়টা তৈরি করেন, এবং সেই বলয়টা যাতে শক্তিশালী হয়, এবং তার শক্তিতে তারা যেন একটা, আমি তো বলছি যে তৃতীয় মুক্তিযুদ্ধ বলতে আমরা রাজি আছি, যেন বাংলাদেশের মেয়েরা নিজেদের হক এবার বুঝে নিতে পারে। সকলকে ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখছেন, আপনাদের মতামত আমাদের এই পর্বটি নিয়ে আপনারা জানাবেন। আমরা আপনাদের মতামতগুলি খুবই নিবিড়ভাবে দেখি, বিবেচনা করি, শেখার চেষ্টা করি, আত্মমূল্যায়ন করি এবং পরের এপিসোডের দিকে এগিয়ে যাই। সকলকে ধন্যবাদ এই এপিসোডটি দেখার জন্য। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ।